কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, রিহ্যাবের কাজ থেকে ভবন ভাঙার কাজে প্রয়োজনীয় সরঞ্জাম পেতে দেরি হচ্ছে। আমরা শুধু কিছু প্রুফিং ম্যাটেরিয়াল প্রায় 100 পিস এইগুলো আমরা পাইছি, আর অন্যান্যগুলি আমরা এখনো পাই নাই। আমরা রিহ্যাবের সাথে যোগাযোগ মেনটেন করে চলছি, ওনারা বলতেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা দিয়ে দিবে। তবে বুয়েটের বিশেষজ্ঞ দল ভবন ভাঙার কাজ শুরুর চেয়ে জোর দিচ্ছেন নিরাপত্তার উপর। ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ভাঙার কাজ শুরু করতে তাই আরো সময় লাগবে বলে জানান তারা। বিল্ডিংটা এখন যে আছে, এটা কলামগুলো নিচে যে ভেঙে গেছে, সব এখন কিভাবে এটা আছে স্টেবল আছে সেটা আমরা জানি না, কারণ এটা অ্যাসেস করা সম্ভব না। তো সেই অবস্থা একটা রিস্ক থাকে যে উপরে কোনো মুভমেন্ট হলে পরে সেটা আবার ফার্দার মুভমেন্ট হতে পারে, সেটা যাতে না হয় সেটা সেইভাবে আমরা ডেমোলেশনটাতে আগাবো আর কি। রিয়েল ডেমোলেশনটা হয়তো 2-1 দিন সময় নিতে পারে আর কি। আর তাই পুরো ভবন ভাঙতে কতদিন লাগবে তাও এখনই বলা সম্ভব না বলে জানিয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। লাইসেন্স নবায়নের শর্ত চূড়ান্ত না হয় অনিশ্চয়তায় পড়েছে মোবাইল ফোন অপারেটররা। তবে টেলিযোগাযোগ সচিব লাইসেন্স নবায়নের গাইডলাইন হতে দেরি হবার বিষয়টি স্বীকার করে বলেছেন, সরকার ও বিটিআরসি এ নিয়ে কাজ করছে। সকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। শওকত মিটনের রিপোর্ট। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ এবং গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স আয়োজিত এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সমীক্ষা রিপোর্টে তুলে ধরা হয় কিভাবে মোবাইল ফোন গ্রাহক এবং মোবাইল ব্রডব্যান্ড বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল। একই সঙ্গে সিম ট্যাক্স সহ অন্যান্য কর কিভাবে এই খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে তাও তুলে ধরা হয়। সমীক্ষা রিপোর্ট নিয়ে আলোচনা করতে গিয়ে শীর্ষস্থানীয় অপারেটরদের কর্মকর্তারা তাদের সমস্যার কথা তুলে ধরেন। Rolling out networks in the rural areas is expensive, and you're getting lower ARPU subscribers there. But I'm sure we'll figure out an economic equation by which we can sustain growth and go forward. Know how the 2G renewal will be. We don't know how the 3G guidelines will be, and this creates a lot of uncertainty, of course, in the business. অনুষ্ঠানের প্রধান অতিথি টেলিযোগাযোগ সচিব অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে জঙ্গিবাদের প্রতি ইঙ্গিত করে নিরাপত্তা বিষয়টি জরুরি বলে উল্লেখ করেন। I fully agree that it's already late really about the renewal of these mobile telephone licenses, and the operators are, I believe, know of the things what is happening within the government and the regulators. They are working on that. শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। বিডিআর বিদ্রোহ মামলায় 13 রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপনের পরবর্তী দিন আগামী 9 জানুয়ারি। বুধবার 622 জওয়ানের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পিলখানা সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত 8-এ দ্বিতীয় সাক্ষী হিসেবে হাবিলদার আবু তাহের বিদ্রোহের 2 দিন বিডিআর 3 নম্বর গেটে 20 বিদ্রোহীকে অস্ত্রসহ বিদ্রোহে যোগদানের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন। পরে অভিযুক্তরা ওই সাক্ষীকে জেরা করেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানিয়েছেন, সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের পর চামড়া শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে সাভারে নেওয়া হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়া শিল্প সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বর্জ্য শোধনাগার ছাড়া নতুন কোন শিল্প কারখানা স্থাপন করতে দেওয়া হবে না। হাজারীবাগ থেকে সাভারে যে আমাদের লেদার ইন্ডাস্ট্রিকে রিলোকেট করার জন্য যে প্রক্রিয়া, এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটা যখন ওয়ার্ক অর্ডার দেব, আমরা তখন ট্যানিয়ার অ্যাসোসিয়েশনের যে সমস্ত সম্মানিত সদস্যগণ আছেন তাদেরকে অনুরোধ করব তারা যাতে তাদের ইন্ডাস্ট্রিগুলোকে রিলোকেট করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিকেলে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ ও ত্রিপুরা প্রতিনিধি দলের যৌথ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। দ্বিপাক্ষিক এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে ত্রিপুরার জনগণ সবচেয়ে বেশি লাভবান হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারত বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ পণ্য আমদানি করতে চায় বলে জানিয়েছেন মানিক সরকার। বাংলাদেশের কাছে প্রস্তাবিত চুক্তি থেকে আরও 100 মেগাওয়াট বেশি বিদ্যুৎ বিক্রি করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইসলামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধ চায় না। ইন্দোনেশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে ওবামা আরও বলেন, সারা বিশ্বে নিরীহ মানুষের উপর জঙ্গিদের হামলাকে একসাথে মোকাবেলা করতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে কিভাবে গণতন্ত্র ও বৈচিত্র্যকে অবলম্বন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ইন্দোনেশিয়া বিশ্বের জন্য সেই উদাহরণ বলেও মনে করেন ওবামা। ইন্দোনেশিয়ার সফর শেষে G20 সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন ওবামা। এবার RFL কোরবানি হাট নিয়ে রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে রাজধানীতে কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে, তবে তা এখনো জমে ওঠেনি। কোরবানির পশুর হাট ঘুরে রিপোর্ট করছেন হুসেন মোহাম্মদ জুবায়ের। রাজধানীতে এবার কুরবানির হাট বসেছে 12টি। হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা পশু আনতে শুরু করেছেন ইতিমধ্যে, তবে এখনো বিক্রি তেমন শুরু হয়নি। অ্যানথ্রাক্সের কারণে এবার গরুর চেয়ে খাসি ও মহিষের চাহিদা একটু বেশি বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা। অন্যান্য বছর তো এবছরে মহিষ বেশি কিনতেছে, মানুষ মহিষ বেশি কুরবানি দেওয়ার জন্য ইচ্ছুক, আর গরুগুলো অ্যানথ্রাক্স গরু এটা কিনতেছে না। গতবারের চেয়ে এটা হয়তো 1-1.5 টাকা বেশি, যেহেতু এখনো বাজারে খাসি এসে পৌঁছে নাই, এই জন্য তো একটু দাম বেশি হচ্ছে। 2 দিনের ভিতরে হয়তো আরো খাসি আসবে, দাম হয়তো কিছু কমতেও পারে বা বাড়তেও পারে। এবার ঢাকা সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া কুরবানির পশুর হাটের বাইরে বেশ কিছু অবৈধ হাট বসেছে রাজধানীতে। বৈধ ইজারাদাররা বিষয়টি নিয়ে তাদের আপত্তির কথা জানান। আমরা 93,50,000 টাকা এই হাটটা এবার নিছি, এর আগের বার ছিল মাত্র 42 লাখ টাকা। অতএব ওই হাট নাই বিধায় এত দাম দিয়ে আমরা হাটটা কিনছি। যদি গুপ্তি হাট হয় তাহলে আমাদের পর্যাপ্ত ক্ষতি হবে। অবৈধ হাট উচ্ছেদ ও হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র সাদেক হোসেন।